সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে কিন্তু ইতিমধ্যেই সওয়াল জবাব পর্ব শুরু হয়েছে আর.জি. কর কাণ্ডে, এবং সেখানে আজকে সওয়াল জবাব পর্বে কিন্তু ফের একবার সিবিআই এর ভূমিকা প্রশ্নের মুখে পড়লো। এই তদন্তের কোথাও গিয়ে কি সিবিআই এর মনে হয়েছে যেটা গণধর্ষণের ঘটনা? কোথাও কি তাদের মনে হয়েছে যে একা অভিযুক্ত সঞ্জয় রায় নয়, আরো কেউ জড়িত থাকতে পারেন? সিবিআই কে এই প্রশ্ন আজকে করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেক্ষেত্রে কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে? সাজাপ্রাপ্ত ব্যক্তি কি একমাত্র অভিযুক্ত না আর কেউ আছেন? এছাড়াও আরো একাধিক পর্যবেক্ষণ রয়েছে কলকাতা হাইকোর্টের। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, একেবারে প্রথম থেকে পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছিল যে সঞ্জয় রায় একা নয়, এই ঘটনায় আরো কেউ জড়িত থাকতে পারেন, এবং সিবিআই এর কেস ডায়েরি সেটাও আজকে এই তদন্তের জন্য চেয়ে পাঠিয়েছেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। দেখো, একেবারে তুমি জানো যে এই মামলার শুরু থেকে পরিবারের যারা সদস্য রয়েছেন, মা বাবা রয়েছেন, তারা দাবি করছিলেন বা তাদের বক্তব্য ছিল যে তারা সন্দেহ করছে যে এই গোটা ঘটনাটা একা সঞ্জয় রায়ের পক্ষে ঘটানো সম্ভব নয়। তারা মনে করছেন যে এর পেছনে এক বা একাধিক ব্যক্তি যুক্ত থাকতে পারেন। তারা মনে করেছিলেন, আইনজীবীরা মনে করেছিলেন যে এটা শুধুমাত্র ধর্ষণের কোনো ঘটনা নয়, এই গোটা ঘটনাটা গণধর্ষণের হতে পারে। এই ধরনের একটা অভিযোগ তারা কিন্তু শুরু থেকে এই মামলার ক্ষেত্রে করেছিলেন। ফলত সেই অভিযোগ কিন্তু অত্যন্ত মারাত্মকর এবং চাঞ্চল্যকর একটা অভিযোগ। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিশেষ যে আদালত রয়েছে, অর্থাৎ শিয়ালদহ আদালত, সেখানে যখন চার্জশিট জমা দেওয়া হয়, চার্জ ফ্রেম করা হয়, শাস্তি ঘোষণা হয়, সেখানে দেখা যায় যে একমাত্র অভিযুক্ত সেখানে ছিলেন সঞ্জয় রায়, যার শাস্তি ঘোষণা হয়েছিল, এবং তাকে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকেই গ্রেফতার করা হয়েছিল। এবং আজকে যে প্রশ্ন করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ করেছেন, সেই প্রশ্নগুলি অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। প্রথম প্রশ্নটা কি করা হয়েছে, যে প্রথম প্রশ্ন করা হয়েছে যে এই যে গোটা মামলার ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনের কোথাও কোনো পর্যায়ে গিয়ে সিবিআই এর যারা আধিকারিক ছিলেন সেই আধিকারিকদের কি এটা মনে হয়েছে যে এটা শুধুমাত্র ধর্ষণের ঘটনা নয়, এই গোটা ঘটনাটা একটা গণধর্ষণের ঘটনাও হতে পারে? সেই প্রশ্ন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তুলেছেন। তুমি জানো যে এই এক বক্তব্যই বারবার কিন্তু পরিবারের তরফ থেকে, আইনজীবীদের তরফ থেকে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং বিশেষ আদালত সেখানেও কিন্তু করা হয়েছিল। ফলত সেই প্রশ্নই কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকেও করা হয়েছে সিবিআই এর উদ্দেশ্যে, যে এই গোটা প্রক্রিয়াটার কোথাও গিয়ে সিবিআই এর কোথাও মনে হয়েছে কিনা যে এটা গণধর্ষণের ঘটনা। এর পাশাপাশি যে পরের প্রশ্নটা আসে, এই পরের প্রশ্নটা কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, যে সিবিআই এর কোথাও গিয়ে যদি এটা মনে হয়ে থাকে যে এটা গণধর্ষণের ঘটনা, সেক্ষেত্রে অভিযুক্ত বা সন্দেহভাজন কারা? অর্থাৎ সিবিআই যদি মনে করে থাকে যে এটা গণধর্ষণের ঘটনা হয়ে থাকতে পারে এবং সেক্ষেত্রে একা সঞ্জয় রায় নয়, আরও একাধিক ব্যক্তি যুক্ত থাকতে পারে, তাহলে সিবিআই কাদের সন্দেহ করছিল, সেই ব্যক্তি কারা, সেই তালিকাও কিন্তু কলকাতা হাইকোর্ট চেয়ে পাঠিয়েছে। অর্থাৎ সিবিআই তারা যদি এই এক বছরের মধ্যে গোটা তদন্ত প্রক্রিয়ার মধ্যে কোথাও গিয়ে মনে করে থাকেন যে সঞ্জয় রায় একা নয়, আরও ব্যক্তি যুক্ত থাকতে পারে, এটা গণধর্ষণের ঘটনা, তাহলে সন্দেহভাজন কারা কারা তার লিস্ট কলকাতা হাইকোর্টের কাছে জমা দিতে হবে। 28শে মার্চের মধ্যে সিবিআইকে কিন্তু বলতে হবে যে এই ব্যক্তিরা কারা ছিলেন, যাদেরকে সিবিআই কোনো একটা সময় গিয়ে তারা সন্দেহ করছিলেন। ফলে 28শে মার্চের মধ্যে এই প্রশ্নের উত্তর সামনে আসলে তারপরে কিন্তু ধীরে ধীরে অনেকগুলো বিষয় যেগুলো কলকাতা হাইকোর্টের কাছে স্পষ্ট হবে।